ফ্রান্স চালাকির সাথে নিজের সোনা আমেরিকা থেকে বের করে নিয়েছে এবং পুরোপুরি সোনাটাই বের করে নিয়েছে। শেষ পর্যন্ত কি চলছে? আর একই সাথে প্রেসিডেন্ট পুতিন চীন এবং ভারতকে নিয়ে একটি বড় কথা বলেছেন, কেউ এত শক্তিশালী না হোক যে অন্যকে এগোতে না দেয়। যদিও রাশিয়া যে কথা বলেছে সেটা চীনের খারাপ লাগবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি কি বলতে চাইছিলেন? ভারত এবং রাশিয়ার মধ্যে কি চলছে? জিওপলিটিক্সে অনেক কিছুই চলছে। সব সময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। চলুন এই খবরগুলো বিস্তারিতভাবে জানি। ডোনাল্ড ট্রাম্প, যদি আপনি তাকে দেখেন তাহলে এমন নয় যে তিনি গ্রিনল্যান্ডের বিষয়টা ছেড়ে দিয়েছে। গ্রিনল্যান্ডের বিষয় নিয়ে তিনি এখনও নিজের বক্তব্য দিয়ে যাচ্ছে, যেখানে তিনি বলেন যে এই সব কিছুর শুরু গ্রিনল্যান্ডের জন্য হয়েছে। গ্রিনল্যান্ডের জন্যই আমি ন্যাটো ছেড়ে দিচ্ছি। আমরা গ্রিনল্যান্ড চেয়েছিলাম, তারা আমাদের গ্রিনল্যান্ড দেয়নি। তাহলে ন্যাটোতে থাকার কী লাভ? এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন এর পর ফ্রান্স একটা জিনিস তো বুঝে গেছে যে যার শক্তি বেশি হয়ে যায় সে নিজের শক্তি দেখাতে শুরু করে। ফ্রান্সও নিজের নীতিগুলো পরিবর্তন করা শুরু করেছে। ফ্রান্সের সেন্ট্রাল ব্যাংক আমেরিকা মানে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা নিজের শেষ সোনাটাও বের করে নিয়েছে। মোট ১২৯ টন সোনা ফ্রান্সের মোট সোনার ভাণ্ডারের প্রায় ৫% ছিল। ফ্রান্স এটাকে সরাসরি ট্রাক দিয়ে বের করেনি, বরং খুব চালাক উপায়ে বের করেছে। আমেরিকায় রাখা পুরনো এবং কম স্ট্যান্ডার্ডের সোনার বারগুলোকে বড় দামে বিক্রি করে দিয়েছে। এখন সোনার দাম খুব দ্রুত বাড়ছিল, তাই এতে তারা বিক্রি করে দিয়েছে। সেই টাকার মাধ্যমে ইউরোপে নতুন আধুনিক স্ট্যান্ডার্ডের সোনা কিনে নিয়েছে। এখন ফ্রান্সের পুরো সোনা প্রায় ২,৪৩৭ টন প্যারিসে নিরাপদে রাখা হয়েছে। সোনার দাম রেকর্ড উচ্চতায় ছিল, তাই এই ডিল থেকে ফ্রান্স ১২.৮ বিলিয়ন ইউরোর লাভও করেছে। এবং এরপর এটাও দেখা যাচ্ছে যে এখন পুরো সোনা তাদের কাছেই রয়েছে। মানে একটি তীর দিয়ে অনেকগুলো লক্ষ্য ভেদ করেছে ফ্রান্স। পুরনো সোনাকে নতুন ভালো স্ট্যান্ডার্ডের ভার্সনে পরিবর্তন করে ফেলেছে। নিজের সোনা এখন নিজের দেশে রাখতে চায় ফুল কন্ট্রোলের জন্য। সোনার উচ্চ দামের সুবিধাও নিয়ে নিয়েছে। এখন দৃশ্য এমন যে অনেক দেশ এখন আমেরিকার উপর পুরো ভরসা করছে না, কারণ আমেরিকা রাশিয়ার সোনাকে বাজেয়াপ্ত করেছিল। এখন এতে সবাই ধীরে ধীরে একই কাজ করছে। যাই হোক, জার্মানিও ২০১৩ সালে সিদ্ধান্ত নিয়েছিল যে নিজের সোনা আমেরিকা এবং ফ্রান্স থেকে ফিরিয়ে আনবে। কারণ ছিল যে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মনে সন্দেহ ছিল যে আমেরিকায় রাখা সোনা আসলে আছে না নেই। জার্মানি ধীরে ধীরে শত শত টন সোনা ফিরিয়ে এনেছে। এই প্রক্রিয়ায় অনেক বছর লেগেছিল, কারণ সোনা শারীরিকভাবে ট্রান্সফার করা ব্যয়বহুল এবং জটিল ছিল। ফ্রান্সও এই ধরনের পদক্ষেপ নিয়েছে, কিন্তু বিক্রি এবং কেনার উপায়ে আরও সহজে অর্জন করে নিয়েছে। নেদারল্যান্ডও ২০১৪ সালে ১২২ টন সোনা আমেরিকা থেকে ফিরিয়ে এনেছিল এবং বলেছিল যে আমাদের সোনা আমাদের কাছেই থাকা উচিত। ২০১০ সালের পর এটা দেখা শুরু হয়েছিল যে বিশ্বের অনেক দেশ নিজেদের সোনা ফিরিয়ে আনছিল। এখন প্রশ্ন এটা ওঠে যে ভারতের রিজার্ভ ব্যাংকের কি অবস্থা? ভারতও নিজের অনেক সোনা ফিরিয়ে এনেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের মোট ৮৮০ টন সোনার মধ্যে ৫৭৫ টন ভারতেই নিরাপদে রাখা হয়েছে, ২৯০ টন এখনও বিদেশে রয়েছে, মূলত লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ডে এবং BIS সুইজারল্যান্ডে। কিছু ছোট পরিমাণ গোল্ড ডিপোজিটের রূপে রয়েছে। গত ৩-৪ বছরে ২৭৪ থেকে ২৮০ টন সোনা বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। ভারত কেন নিজের সোনা ফিরিয়ে আনছে? রাশিয়ার সোনাকে পশ্চিমী দেশগুলো যেভাবে বাজেয়াপ্ত করেছে, সেই রকম অবস্থায় ভারতও এই কারণেই নিজের সোনা ফিরিয়ে আনছে। এবং এখন দুনিয়া খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তন হচ্ছে, এটা দেখাচ্ছে যে দুনিয়া খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। এখন আমেরিকা একা সুপার পাওয়ার থাকবে না। আর এই জিনিসটাকেই পুতিন খুব ভালোভাবে বলেছেন। এই ভিডিওটা শুনুন। I wouldn't really speak about any domineering pose. It doesn't mean that this new multipolar world should have any hegemons, because no one is speaking about this, not in BRICS, not in the SCO. Everyone has equal rights in this multipolar world. And from international law point of view, everyone must have equal rights, must be in the similar position. Yes, there are economic giants like India or China, and actually our country is among top 4 biggest economies if we speak about the purchasing power parity. These are the current realities. That's not something that we would like to have. That's what international organizations calculate, but it doesn't mean that anyone should dominate over the politics or over global security. So we do not believe that there should be some domination everywhere. আপনি অনেক কিছুই বুঝে যাবেন যে এই সময় কি চলছে। এখানে পুতিন বলেছেন যে এখন বহু ধ্রুবীয় দুনিয়া হয়ে গেছে, মানে মাল্টিপোলার ওয়ার্ল্ড। এতে কোনো একটি দেশ পুরো দুনিয়ার উপর আধিপত্য হতে পারবে না। হ্যাঁ, ভারত এবং চীনের মতো অর্থনৈতিক দানব আছে,
কিন্তু এর মানে এটা না যে কোনো দেশ দুনিয়ার রাজনীতি বা গ্লোবাল সিকিউরিটির উপর একছত্র রাজ করবে। আমরা মনে করি কারও কোনো আধিপত্য এমন হওয়া উচিত না, সবাই সমান হওয়া উচিত। বহু ধ্রুবীয় দুনিয়া মানে দুনিয়াতে অনেক শক্তিশালী দেশ এখন থাকবে। আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, ব্রিক্স অনেক থাকবে। কোনো একা একটা দেশ নেই যে নিয়ম বানাতে পারবে। পুতিন বলছেন যে ভারত এবং চীন অর্থনৈতিকভাবে খুব বড়, কিন্তু তারা দুনিয়ার উপর একছত্র রাজ করতে পারবে না। কোনো সার্বভৌমত্বের মানে এটা না যে কোনো দেশ নিজেকে এত উপরে ভাববে যে অন্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ করবে বা নিয়ম ঠিক করবে। সব দেশ সমান এবং সম্মানের সাথে থাকবে। এখন এই বক্তব্য রাশিয়ার পুরনো স্ট্যান্ডের অংশ। রাশিয়া সবসময় বলে এসেছে যে ১৯৯১ সালের পর দুনিয়ার উপর এক ধরনের এক ধ্রুবীয় রাজ তৈরি হয়েছিল, যা এখন ধীরে ধীরে শেষ হচ্ছে। ১৯৪৫ থেকে ১৯৯১ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুনিয়া দুই বড় গোষ্ঠীতে ছিল, একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। কিন্তু তারপরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আমেরিকা একমাত্র সুপার পাওয়ার হয়ে গিয়েছিল, এবং আজ চীন, ভারত, ব্রিক্সের উত্থান হচ্ছে, যার ফলে আমেরিকা একা শক্তি আর থাকছে না। ভারত এবং রাশিয়ার যদি কথা বলা হয় তাহলে দুজনের মধ্যে সমন্বয় কত দ্রুত বেড়েছে তা এভাবেই বোঝা যায়। রাশিয়া চায় যে ভারতের শক্তি বজায় থাকুক, তাই রাশিয়া এই সময় ভারতের সাহায্যও করছে। রাশিয়া ভারতকে তেল সাপ্লাইয়ের জন্য বলেছে যে আপনি টেনশন নেবেন না, আমরা আপনাকে তেল দেব। রাশিয়া দক্ষিণ এশিয়াতে নিজের ব্যবসা বাড়াচ্ছে, স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট বাড়াচ্ছে, তেল বাড়াচ্ছে। অন্যদিকে ভারত এবং রাশিয়ার মধ্যে সুখোই 57 ফাইটার জেটের ডিল নিয়ে কথাও চলছে, যেখানে এটা বলা হচ্ছে যে ভারতের কাছে ৫০% ক্ষমতা আছে যে রাশিয়ার সুখোই 57 নিজের দেশেই প্রোডাকশন করতে পারবে। এর পাশাপাশি সবচেয়ে বড় জিনিস, এখন যেভাবে ভারতকে গ্যাস সাপ্লাই হচ্ছে, ভারত নিজের ফার্টিলাইজার প্ল্যান্টের ৯০% ডিমান্ড পূরণ করতে পারছে। মানে ভারত এখন নিজের শিল্পক্ষেত্রকেও ধরে রাখতে সক্ষম। ভারত এবং রাশিয়ার পার্টনারশিপ খুবই বিশেষ, কারণ যদি আপনি দেখেন তাহলে ভবিষ্যতের যে টেকনোলজি সেটা রেয়ার আর্থের উপর হবে। আর রেয়ার আর্থের ক্ষেত্রে ভারত এবং রাশিয়ার কাছে রেয়ার আর্থের ভালো পরিমাণে ভাণ্ডার আছে। যদিও এর ব্যবহার তারা করতে পারে না, কিন্তু ভাণ্ডার আছে। সবচেয়ে বেশি ভাণ্ডার চীনের কাছে আছে, সবচেয়ে বেশি ব্যবহারও করে চীন। কিন্তু ব্রাজিল, ভারত, রাশিয়া যদি এরা সবাই একসাথে আসে, ভিয়েতনাম ইত্যাদি, তাহলে এদের কাছেও ভাণ্ডার আছে, কিন্তু সমস্যা হলো এরা এর প্রোডাকশন খুব কম করে। তাই এখন আগামী ভবিষ্যতও এই দেশগুলোর সাথেই আছে। আপনার কি মনে হয় এই সব বিষয়ে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। অন্যদিকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে গত ১.৫ বছরে যে টানাপোড়েন চলছিল, এখন সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে, এবং এই পরিবর্তনের একটা বড় ইঙ্গিত দেখা গেল দিল্লিতে, যেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজের বাড়িতে বাংলাদেশের বিদেশমন্ত্রী খালিল উর রহমানের জন্য একটি বিশেষ নৈশভোজের আয়োজন করেন। বাইরে থেকে এটা একটা সাধারণ ডিনার মনে হলেও আসলে এর ভেতরে ছিল বড় কূটনৈতিক বার্তা। দুই দেশই বুঝিয়ে দিতে চেয়েছে যে তারা আবার নতুন করে সম্পর্ককে ঠিক পথে আনতে চায়। এই বৈঠকের সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ বাংলাদেশে তারিক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এই প্রথম কোনো বড় মন্ত্রী ভারত সফরে এলেন। তাই এটা শুধু একটা সফর নয়, বরং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে তার একটা স্পষ্ট ইঙ্গিত। দিল্লি এবং ঢাকা দুই পক্ষই এখন আগের সমস্যা ভুলে সামনে এগোতে চায়, এমনটাই বোঝা যাচ্ছে। ডোভালের বাড়িতে হওয়া এই বৈঠকে শুধু আনুষ্ঠানিক কথাবার্তা হয়নি, বরং দুই দেশের মধ্যে ভরসা বা বিশ্বাস কিভাবে আবার গড়ে তোলা যায় সেই বিষয়েও খোলামেলা আলোচনা হয়েছে। গত প্রায় ১৮ মাসে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা যে সহজে মুছে যাবে না সেটা সবাই জানে, কিন্তু তারপরেও একটা ইতিবাচক পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, যেটা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টানাপোড়েনের শুরুটা হয় ২০২৪ সালের অগাস্ট মাসে, যখন শেখ হাসিনার সরকার পতন হয় এবং পরে মোহাম্মদ ইউনুস দেশের দায়িত্ব নেন। সেই সময় থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটু দূরে সরে যেতে শুরু করে, নানা বিষয়ে মতবিরোধ তৈরি হয় এবং দুই দেশের মধ্যে আগের মতো ঘনিষ্ঠতা আর দেখা যাচ্ছিল না। তবে এখন নতুন সরকার আসার পর সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বাংলাদেশের বিদেশমন্ত্রীর এই সফরে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, বরং বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে। যেমন গঙ্গার জল বন্টন চুক্তি, যার মেয়াদ শেষ হওয়ার দিকে যাচ্ছে, সেটাকে কিভাবে বাড়ানো যায় সেই নিয়ে কথা হতে পারে। এছাড়া বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং জ্বালানি সরবরাহের মতো বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চাইছে ভারত থেকে আরও বেশি জ্বালানি সহায়তা পেতে, যেমন ডিজেল বা পেট্রোল। একই সঙ্গে তারা চায় ভিসা নিয়ম কিছুটা সহজ হোক, যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সহজে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারে। এর মধ্যে আরেকটা সংবেদনশীল বিষয়ও সামনে এসেছে। নতুন সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি তুলেছে, তবে এই বিষয়ে ভারত এখনও কোনো স্পষ্ট
অবস্থান জানায়নি, কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে হাসিনার তরফ থেকে রাজনৈতিক মন্তব্য কিছুটা কমেছে। অনেকেই এটাকে সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে দেখছেন। এই পুরো পরিস্থিতির মধ্যে একটা ইতিবাচক বার্তাও সামনে এসেছে। বিদেশমন্ত্রীর ভারত সফরের ঠিক আগে তারিক রহমান ঘোষণা করেছেন যে তিনি তার এলাকার 5টি মন্দিরের জন্য 6.5 কোটি টাকা দেবেন। এটা শুধু একটা আর্থিক সহায়তা নয়, বরং সংখ্যালঘুদের নিরাপত্তাও গুরুত্ব দেওয়ার একটা বার্তা। ভারত এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখে, তাই এটাকে একটা ইতিবাচক সংকেত হিসেবেই ধরা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, অজিত ডোভালের বাড়িতে হওয়া এই নৈশভোজ শুধু একটা আনুষ্ঠানিক ডিনার ছিল না, এর মাধ্যমে দুই দেশ একটা নতুন বার্তা দিয়েছে যে তারা আবার সম্পর্ককে শক্তিশালী করতে চায়। পুরনো সমস্যা ভুলে নতুন করে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা শুরু হয়েছে। এখন দেখার বিষয়ে এই ইতিবাচক ইঙ্গিতগুলো ভবিষ্যতে কতটা